কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত সমস্ত কলেজগুলিতে যে সমস্ত ছাত্রছাত্রী এই বছর পঞ্চম সেমিস্টারে জিওগ্রাফি মেজর নিয়ে পড়াশোনা করছো, তোমাদের জন্য আজকে গুরুত্বপূর্ণ আলোচনাটি। আজকের আলোচনাতে আমরা জিওগ্রাফি মেজরের সাজেশন সম্পর্কে জানব। তো তোমাদের কাছে আগে আমি ক্ষমা প্রার্থী তোমাদের লেট হওয়ার জন্য একটু কারণ আমি অন্যান্য সেমিস্টারের ইয়েতেও ব্যস্ত ছিলাম। আবার তোমাদের যেহেতু নতুন একবারে সিলেবাস, তোমাদের এর আগে প্রায় 10-12 বছর এই সিলেবাসটা ছিল না, তাই প্রশ্নগুলো কোন কোনগুলো ইম্পর্টেন্ট, কোন কোনগুলো দেওয়া উচিত না উচিত সেগুলোতে অনেকটা সময় লেগে গিয়েছিল, তাই একটু দেরি হলো। কিন্তু আজকে তোমাদের ফাইনালি ওশিয়ানোগ্রাফির বা সমুদ্রবিদ্যার সাজেশন নিয়ে চলে এসেছি, এবং এর পরের ভিডিওতে আমরা হাইড্রোলজির সাজেশনও জানব। তো তোমাদের কয়েকটি বিষয় আগে প্রথমে জানতে হবে যে তোমাদের সিলেবাসটা ছিল অনেক আগে, এই সিলেবাসটা ছিল অনেকটা আগে, তাও বা খুব সংক্ষিপ্ত আকারে, যেটা তোমাদের এখন চলছে এনইপি, তার আগে ছিল সিবিসিএস এবং তারও আগে ছিল ডাব্লিউইএফ, তখন ছিল ওশিয়ানোগ্রাফির সিলেবাস। তাই প্রচুর পুরনো সিলেবাস হওয়ায় কোয়েশ্চেন প্যাটার্ন কেমন হবে না হবে এটা সম্বন্ধে কোনো ধারণা আপাতত নেই। যখন তোমরা প্রশ্নপত্র প্রথম হাতে পাবে তখন তোমরাই জানতে পারবে যে তোমাদের পরীক্ষাতে কেমন প্রশ্ন এসেছে। তো আমরা এই মুহূর্তে কি করতে পারি? আমরা এই মুহূর্তে যেই সিলেবাস অনুসারে যে প্রত্যেকটি চ্যাপ্টার রয়েছে সেই চ্যাপ্টারগুলো থেকে যেই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি পড়া উচিত বা যেগুলো পরীক্ষাতে আসার জন্য খুব গুরুত্বপূর্ণ সেই প্রশ্নগুলো আমাদের পড়া উচিত। তাই আজকে আমরা এখানে সাজেশনের পাশে দেখো ব্র্যাকেটে লিখে রেখেছি চ্যাপ্টার ওয়াইজ ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন্স। মানে সাজেশন কি হয়? সাজেশনে হয় যদি সিলেবাস থেকে 100টা প্রশ্ন হয় তাহলে সাজেশনের ক্ষেত্রে 30টা 40টা এইরকম প্রশ্ন দেওয়া যায়, এটাই হচ্ছে সাজেশন। কিন্তু এই মুহূর্তে যেহেতু তোমাদের সিলেবাস একবারে নতুন, তোমাদের কোনো প্রিভিয়াস ইয়ারের এইরকম পরীক্ষা হয়নি ওশিয়ানোগ্রাফি এবং হাইড্রোলজি থেকে, তাই তোমাদের কোয়েশ্চেনের সংখ্যা কিছুটা থেকে অনেকটা বেড়ে গিয়েছে। তাই একটু তোমাদের এই বছর বেশি পড়তে হবে এবং বেশি মুখস্থ করতে হবে। তাই কিছু করার নেই, করতেই হবে, সিলেবাস যেহেতু চেঞ্জ হয়েছে। তাই আজকে তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং বিষয়গুলো বোঝার চেষ্টা করো। তো প্রথমেই আমরা ওশেনোগ্রাফি থেকে দুটো চ্যাপ্টার সম্বন্ধে আলোচনা করব। একটা হচ্ছে বটম রিলিফ অফ ওশিয়ান অ্যান্ড ওশিয়ান কারেন্ট। তো তোমাদের যেইভাবেই প্রশ্ন আসুক না কেন, এই যে দুটো চ্যাপ্টার রয়েছে এবং এই দুটো চ্যাপ্টার থেকে তোমাদের টোটাল যেই 6টি প্রশ্ন বলবো, এই 6টি প্রশ্ন পড়লে তোমরা একটি 10 মার্কের প্রশ্ন অবশ্যই 100% কমন পেয়ে যাবে। একটা কমন পাবেই 100%, একটা 10 মার্কের প্রশ্ন তোমরা পাবে এখান থেকে। তো সেই প্রশ্নগুলো কি? তো প্রথমে আমরা এই 10টি প্রশ্ন দেখে নিই, তারপরে আমরা সেই 6টি প্রশ্নকে দেখব যেখান থেকে একটি প্রশ্ন তোমাদের 100% আসবেই। তো প্রথম প্রশ্ন হচ্ছে ডিসকাস দ্য ডিফারেন্ট টাইপস অফ ল্যান্ডফর্মস ফাউন্ড ইন ওশিয়ান বেসিন। মানে সমুদ্রের তলদেশে যে বিভিন্ন ভূপ্রকৃতি বা ভূমিরূপগুলি রয়েছে সেগুলো সম্বন্ধে আলোচনা করো, আর সেগুলোর প্রকারভেদগুলি সম্বন্ধে আলোচনা করো। এই প্রশ্নটায় অথবা দিয়ে আসতে পারে ডিসক্রাইব দ্য মেজর স্ট্রাকচার অফ দ্য ফিচার্স অফ দ্য ওশিয়ান বেসিন, এই শিরোনামেও প্রশ্নটা আসতে পারে। অথবা হাউ দ্য মিড ওসিয়ানিক রিজেস ফর্ম, অর্থাৎ মধ্য সমুদ্র শৈলশিরা কীভাবে সৃষ্টি হয় সেটাও তোমাদের 5 মার্কের জন্য আসতে পারে। অথবা হাউ দ্য ওশিয়ান ট্রেঞ্চেস ফর্ম, সেটাও তোমাদের 5 মার্কের জন্য আসতে পারে। তো এটা অথবা অথবা দিয়ে দিয়েছি যে একটা প্রশ্ন তোমাদের কতভাবে ঘুরিয়ে আসতে পারে সেটাও এখানে বলে দেওয়া হয়েছে। 2 নম্বর প্রশ্ন দেখো ডিসক্রাইব দ্য বটম রিলিফ অফ অ্যাটলান্টিক ওশিয়ান উইথ সুইটেবল ডায়াগ্রাম। মানে তোমাদের রিলিফ তো রয়েছেই, বটম রিলিফ একটা ধারণা যে কী কী ভূমিরূপ বা কী ধরনের ভূপ্রকৃতি আছে সেটা তো তোমাদের পড়তেই হবে, কিন্তু তোমাদের আলাদাভাবে 3টি মহাসাগরের তোমাদের ভূপ্রকৃতিকে পড়তে হবে, যে সেখানে কোন কোন ধরনের ভূপ্রকৃতি পাওয়া যায় বা কেমন ভূপ্রকৃতি, এবং সেখানকার সমুদ্রের তলে কোন কোন ধরনের ভূমিরূপ গড়ে উঠেছে সেগুলো তোমাদের আলাদাভাবে পড়তে হবে। তো সেই প্রশ্নর মধ্যে 3টি ওশিয়ান রয়েছে। একটা হচ্ছে 2, 3 এবং 4 নম্বর প্রশ্নতে দেখতে পাচ্ছ, একটা হচ্ছে অ্যাটলান্টিক ওশিয়ান, 2 নম্বর হচ্ছে প্যাসিফিক ওশিয়ান এবং 3 নম্বর হচ্ছে ইন্ডিয়ান ওশিয়ান। মানে আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর এবং ভারত মহাসাগর, এই 3টে পড়তেই হবে। তো এখানে কোনটা পড়বে
সেটা সম্বন্ধে কোনো ধারণা নেই। তিনটে কারণ তোমাদের যদি তোমাদের এর আগের বছর পরীক্ষা হতো, সেখানে যদি একটা পড়ে যেত তাহলে বলা যেত যে না এটা পড়বে না, এর বদলে অন্যটা পড়বে। কিন্তু যেহেতু তোমাদের প্রথম পরীক্ষা দিচ্ছ তোমরা, তাই তোমাদের সবগুলোই পড়ে আসতে হবে। তাই এই তিনটে প্রশ্ন, আটলান্টিক ওশিয়ান, প্যাসিফিক ওশিয়ান এবং ইন্ডিয়ান ওশিয়ান, এই তিনটের ভূপ্রকৃতি কেমন, তলদেশের ভূপ্রকৃতি কেমন, এই তিনটে পড়তে হবে। 5 নম্বর দেখো, 5 নম্বরে রয়েছে ডিসকাস অ্যাবাউট দ্য ডিফারেন্ট ফ্যাক্টরস ইনফ্লুয়েন্সিং ওশিয়ান কারেন্টস। মানে ওশিয়ান কারেন্টকে যেই সব ফ্যাক্টরসগুলি বা যেই সব নিয়ন্ত্রকগুলি ইনফ্লুয়েন্স করে সেগুলো কি কি, সেটা সম্বন্ধের তোমাদের 5 মার্কের জন্য পড়ে। 6 নম্বর প্রশ্নটা দেখো, রাইট ডাউন এ ডিটেলড নোট অন প্যাসিফিক ওশিয়ান কারেন্ট। মানে প্রশান্ত মহাসাগরের যেই সমুদ্র স্রোতগুলি রয়েছে সেই সমুদ্র স্রোতগুলি সম্বন্ধে তোমাদের আলোচনা করতে হবে। অনেক ধরনের সমুদ্র স্রোত পাওয়া যায় প্যাসিফিক ওশিয়ানে, সেগুলো সম্বন্ধে তোমাদের বিস্তারিত নোট দিতে পারে, অথবা বলতে পারে গিভ এ অ্যাকাউন্ট অফ দ্য কারেন্ট অফ দ্য মিড প্যাসিফিক ওশিয়ান। মানে মধ্য প্রশান্ত মহাসাগরের যেই সামুদ্রিক স্রোতগুলি দেখা যায় সেই সামুদ্রিক স্রোতগুলি সম্বন্ধে আলোচনা করো। তো এইভাবেও তোমাদের প্রশ্ন আসে। মানে বড় একটা ওশিয়ানের একটা ছোট্ট ভাগকে তোমাদের আলাদাভাবে 5 বা 10-এর জন্য দিয়ে দেয়। 7 নম্বর প্রশ্নটা দেখো, গিভ এ ব্রিফ অ্যাকাউন্ট অফ দ্য কারেন্ট অফ দ্য আটলান্টিক ওশিয়ান। একইভাবে তোমাদের আটলান্টিক ওশিয়ান পড়তে হবে, এবং আটলান্টিক ওশিয়ানেরও বিভিন্ন ওশিয়ানিক কারেন্ট রয়েছে, সেই ওশিয়ানিক কারেন্টগুলোকে আলাদাভাবেও তোমাদের 5 বা 10-এর জন্য দিতে পারে। যেমন দেখো অর দিয়ে লিখে রেখেছি, রাইট ডাউন এ ব্রিফ নোট অন নর্থ আটলান্টিক ওশিয়ান। তো এটাও তোমাদের পড়তে পারে। 8 নম্বর হচ্ছে রাইট এ শর্ট নোট অন ওয়াকার সার্কুলেশন অ্যান্ড এল নিনো। এটা তোমরা এর আগের বছরই তোমরা পড়ে নিয়েছো। এর আগের সেমিস্টারে, 4th সেমিস্টারে যখন তোমাদের ক্লাইমেটোলজি পড়েছো, তখনই তোমরা ওয়াকার সার্কুলেশন এবং এল নিনো সম্বন্ধে পড়েছো। তাই এটা সম্বন্ধে তোমাদের বেশি অসুবিধা হওয়ার কথা নয়। 9 নম্বর প্রশ্নটা দেখো, গিভ এ ডিটেল নোট অন দ্য কারেন্টস অফ ইন্ডিয়ান ওশিয়ান। মানে ভারত মহাসাগরের যেই কারেন্টগুলো বা সমুদ্র স্রোতগুলো দেখা যায় সেই সমুদ্র স্রোতগুলি সম্বন্ধে আলোচনা করতে দিতে পারে। অথবা দিতে পারে এক্সপ্লেন দ্য এফেক্ট অফ নর্থ ইস্ট মনসুন কারেন্ট অ্যান্ড ওয়েস্ট উইন্ড ড্রিফট অন দ্য ইন্ডিয়ান ওশিয়ান কারেন্ট। মানে ভারত মহাসাগরের ওশিয়ানিক কারেন্টগুলির উপর নর্থ ইস্ট মনসুনের কারেন্টগুলি এবং ওয়েস্ট উইন্ড ড্রিফটের কী ধরনের প্রভাব পড়ে সেটা সম্বন্ধে তোমাদের 10 মার্কের বিস্তারিত নোট দিতে পারে। অথবা এটাই। এবং 10 নম্বরের প্রশ্ন হচ্ছে ডিসকাস অ্যাবাউট দ্য ইম্প্যাক্ট অফ ওশিয়ান কারেন্ট। এবার ওশিয়ান কারেন্টের অর্থাৎ সমুদ্র স্রোতের বিভিন্ন প্রভাব রয়েছে, এই প্রভাবগুলি সম্বন্ধে তোমাদের আলোচনা করতে দিতে পারে। 5 মার্কের জন্য দিতে পারে, 10 মার্কের জন্য দিতে পারে। তবে এখানে কি কি প্রভাব থাকতে পারে, যে জলবায়ুর উপর কি কি প্রভাব, তারপরে বাণিজ্যের উপর কী কী প্রভাব, মাছের উপর বা মৎস্যক্ষেত্রের উপর কী কী প্রভাব, এই সব প্রভাবগুলো তোমাদের আলোচনা করতে হবে। দেখো এখানে অথবা দিয়ে দেওয়া রয়েছে, হোয়াই আর দ্য ওশিয়ান কারেন্টস কনসিডার্ড অ্যাজ দ্য কি রেগুলেটর অফ গ্লোবাল টেম্পারেচার। মানে এই প্রশ্নতে বলতে চাইছে যে ওশিয়ানিক কারেন্ট বা সমুদ্র স্রোত কিভাবে গ্লোবাল টেম্পারেচারকে, মানে পৃথিবীর টেম্পারেচার বা উষ্ণতাকে কিভাবে নিয়ন্ত্রণ করে সেটা তোমরা ব্যাখ্যা সহকারে লেখো। এটাই হচ্ছে একটা ইম্প্যাক্ট ওশিয়ানিক কারেন্টের। তো এটা কিভাবে নিয়ন্ত্রণ করে এটা সম্বন্ধে লেখো। তো এইভাবে তোমাদের প্রশ্ন আসতে পারে। এবার আমরা সেই 6টি প্রশ্ন সম্বন্ধে জানবো, যে 6টি পড়লে তোমরা একটা 10 মার্ক পেয়ে যাবে। সেটা হচ্ছে এই আটলান্টিক, প্যাসিফিক এবং ইন্ডিয়ান ওশিয়ানের কারেন্টগুলি সম্বন্ধে আলোচনা করো, এই 3টি প্রশ্ন। এবং ইন্ডিয়ান, প্যাসিফিক এবং আটলান্টিক ওশিয়ানের যে ভূপ্রকৃতি সেই ভূপ্রকৃতি সম্বন্ধে আলোচনা করো। তো এই 6টি প্রশ্ন পড়লে তোমরা একটা 10 মার্কের প্রশ্ন পেয়ে যাবে। তো এটা বলে দিলাম। এটা গেল দুটো চ্যাপ্টার গেল, বটম রিলিফ অফ ওশিয়ান অ্যান্ড ওশিয়ানিক কারেন্টস। এবার এর পরের চ্যাপ্টারগুলোতে আমরা যাব। তো পরের চ্যাপ্টারে রয়েছে কম্পোজিশন অফ ওয়াটার। ওশিয়ান ওয়াটারের যে কম্পোজিশনগুলো রয়েছে সেই কম্পোজিশনের মধ্যে রয়েছে টেম্পারেচার বা উষ্ণতা, স্যালিনিটি বা লবণতা, ডেনসিটি বা হচ্ছে ঘনত্ব, এবং টিএস ডায়াগ্রাম। টিএস ডায়াগ্রাম মানে হচ্ছে, টি মানে হচ্ছে টেম্পারেচার, এস মানে হচ্ছে স্যালিনিটি, অর্থাৎ উষ্ণতা এবং স্যালিনিটি বা লবণতার ডায়াগ্রাম। তো এই চ্যাপ্টারগুলি থেকে তোমাদের কোন কোন প্রশ্ন আসতে পারে। প্রথম প্রশ্ন দেখো, লেখা আছে ডিসকাস অ্যাবাউট দ্য ডিফারেন্ট প্রসেসেস অফ হিটিং অফ দ্য ওশিয়ান ওয়াটার। মানে
কোন কোন প্রক্রিয়ায় ওশিয়ান ওয়াটার বা সমুদ্রের জল কিভাবে গরম হয় বা কিভাবে উষ্ণ হয় সেই প্রসেসগুলি সম্বন্ধে আলোচনা করো, এবং রাইট অ্যাবাউট দ্য ডিফারেন্ট ফ্যাক্টরস ইনফ্লুয়েন্সিং টেম্পারেচার অফ ওশিয়ান ওয়াটার, মানে কোন কোন নিয়ন্ত্রকগুলি ওশিয়ান ওয়াটারের টেম্পারেচার বা উষ্ণতা নির্ধারণে ভূমিকা পালন করে সেগুলো সম্বন্ধে আলোচনা করো। এটা 10 বা টোটালটা 10-এর জন্য দিতে পারে এই দুটো প্রশ্ন একসঙ্গে, বা আলাদা আলাদাভাবে 5-এর জন্য দিতে পারে। 2 নম্বর প্রশ্নটা দেখো, ডিসকাস দ্য স্যালাইন ক্যারেক্টারিস্টিক্স অফ সারফেস টেম্পারেচার অফ দ্য ওশিয়ান অ্যান্ড দেয়ার অ্যানুয়াল ভ্যারিয়েশন, মানে ওশিয়ানের অর্থাৎ মহাসাগরের সারফেস টেম্পারেচার বা পৃষ্ঠ তাপমাত্রার অ্যানুয়াল ভ্যারিয়েশনের ক্ষেত্রে তোমাদের একটা হচ্ছে আগস্টের এবং একটা হচ্ছে জানুয়ারির, এই দুটো তোমাদের আলোচনা করতে হবে। এবং এই প্রশ্নটা তোমাদের ঘুরিয়ে আসতে পারে, ডিসকাস অ্যাবাউট দ্য হরিজন্টাল ডিস্ট্রিবিউশন অফ টেম্পারেচার ইন ওশিয়ান ওয়াটার, মানে সমুদ্র তরঙ্গের অনুভূমিক তাপমাত্রা বন্টন সম্বন্ধে আলোচনা করো, এই প্রশ্নটা। এবং 3 নম্বর হচ্ছে রাইট এ ডিটেল নোট অন ভার্টিক্যাল ডিস্ট্রিবিউশন অফ টেম্পারেচার। ভার্টিক্যাল মানে হচ্ছে উলম্ব ডিস্ট্রিবিউশন, মানে সমুদ্র তরঙ্গের তাপমাত্রা একবারে পৃষ্ঠ থেকে একবারে গভীর পর্যন্ত কীরকম উষ্ণতা থাকে, কোথায় বাড়ছে কোথায় কমছে বা কতটার পর কতটা কমছে, এই তাপমাত্রার বন্টনটাই তোমাদের আলোচনা করতে দিতে পারে। 4 নম্বর প্রশ্ন হচ্ছে ডিসকাস অ্যাবাউট দ্য ডিফারেন্স ফ্যাক্টরস ইনফ্লুয়েন্সিং দ্য ডেনসিটি অফ ওশিয়ান ওয়াটার অ্যান্ড রাইট অ্যাবাউট দ্য ডিস্ট্রিবিউশন অফ ডেনসিটি অফ দ্য ওশিয়ান ওয়াটার, মানে ওশিয়ান ওয়াটারের ডেনসিটি মানে হচ্ছে ঘনত্ব বা সমুদ্র জলের ঘনত্ব কিভাবে বা কোন কোন এই সমুদ্র জলের ঘনত্বর ওপর কোন কোন নিয়ন্ত্রকগুলি প্রভাব ফেলে সেই নিয়ন্ত্রকগুলি সম্বন্ধে আলোচনা করতে দিতে পারে। এবং দিতে পারে ডিস্ট্রিবিউশন অফ ডেনসিটি অফ ওশিয়ান ওয়াটার, মানে ওশিয়ান ওয়াটারের ডেনসিটির ডিস্ট্রিবিউশনটা আলোচনা করো, এটা 4 নম্বর প্রশ্ন। 5 নম্বর প্রশ্ন হচ্ছে রাইট অ্যাবাউট দ্য কন্ট্রোলিং ফ্যাক্টরস অফ দ্য স্যালিনিটি অফ ওশিয়ান ওয়াটার, মানে সমুদ্রের জলের লবণতাকে কোন কোন বিষয়গুলো নিয়ন্ত্রণ করে সেই বিষয়গুলো সম্বন্ধে 5 মার্কের জন্য এসে থাকে। এবং 6 নম্বর প্রশ্ন হচ্ছে রাইট অ্যাবাউট দ্য হরিজন্টাল অ্যান্ড ভার্টিক্যাল ডিস্ট্রিবিউশন অফ স্যালিনিটি ইন ওশিয়ান ওয়াটার, মানে একইভাবে তোমাদের পড়তে হবে যে লবণতা ভার্টিক্যাল এবং হরিজন্টাল ডিস্ট্রিবিউশন কেমন হয় ওশিয়ান ওয়াটারে, এটা তোমাদের পরীক্ষাতে পড়তে পারে। এবং 7 নম্বর এবং লাস্ট প্রশ্ন হচ্ছে রাইট এ শর্ট নোট অন টিএস ডায়াগ্রাম। টিএস ডায়াগ্রাম মানে হচ্ছে টেম্পারেচার স্যালিনিটি ডায়াগ্রাম। এখানে কি করে, এই ডায়াগ্রাম বা এই লেখচিত্রের মাধ্যমে সমুদ্র জলের তাপমাত্রা এবং স্যালিনিটি অর্থাৎ লবণতার মধ্যে সম্পর্ক নির্ধারণ করা হয়, এবং এই সম্পর্কের মাধ্যমে বিভিন্ন বিষয় সম্বন্ধে জানা যায়, যেমন সমুদ্র জলের ঘনত্ব কেমন হবে কিভাবে নির্ণয় করা যাবে এইসব, বা কিভাবে এর মাস বা সমুদ্র মাস বা ওয়াটার মাসেস কিভাবে আইডেন্টিফাইড করা যাবে, এটা যেমন দেখো অথবা দিয়ে লিখে রেখেছি ডিসকাস অ্যাবাউট দ্য সিগনিফিক্যান্স অ্যান্ড ইউজেস অফ টিএস ডায়াগ্রাম, মানে টিএস ডায়াগ্রামের তাৎপর্য কী বা ব্যবহার কী এবং ইউজেস কী, এই প্রশ্নটা তোমাদের পরীক্ষাতে 5 মার্কের জন্য পড়তে পারে। অথবা হাউ ডাজ টিএস ডায়াগ্রাম হেল্প দ্য আইডেন্টিফিকেশন অফ ওশিয়ান ওয়াটার মাসেস, মানে ওশিয়ান ওয়াটার মাসেসগুলিকে আইডেন্টিফিকেশন কিভাবে করা যায় টিএস ডায়াগ্রাম ব্যবহার করে, সেটা তোমাদের 5 বা 10-এর জন্য দিতে পারে। তো এই চ্যাপ্টারগুলি থেকে, এই 4টে চ্যাপ্টার থেকে তোমাদের এই কয়েকটা 7টা প্রশ্ন তোমাদের পড়তে হবে। তোমাদের প্রচুর চ্যাপ্টার রয়েছে, দেখো যেমন তোমরা দেখো এখানে 2টো চ্যাপ্টার রয়েছে, এখানে আছে 1টা 2টো 3টে 4টে 6টা চ্যাপ্টার রয়েছে। টোটাল এখন পর্যন্ত 6টা চ্যাপ্টার সম্বন্ধে আলোচনা করা হলো। এবার আমরা 7 নম্বর চ্যাপ্টারে আসবো। এখানে অথবা দিয়ে আর একটা প্রশ্ন আছে টিএস ডায়াগ্রাম সম্বন্ধে, যে হোয়াট ইজ টিএস ডায়াগ্রাম, মানে টিএস ডায়াগ্রাম বলতে কি বোঝো, এবং এক্সপ্লেন হাউ দ্য ডেনসিটি অফ সি ওয়াটার ক্যান বি ডিটারমাইন্ড ফ্রম ইট, মানে সমুদ্র জলের ঘনত্ব কিভাবে এর মাধ্যমে ডিটারমাইন্ড করা যায় বা কিভাবে নির্ণয় করা যায় সেটা সম্বন্ধে আলোচনা করো, এটাও তোমাদের 5 মার্কের জন্য দিতে পারে। তো এই প্রশ্নগুলাই অথবা দিয়ে দিয়েছি। এবার তোমাদের আর 2টি চ্যাপ্টার সম্বন্ধে আলোচনা হবে, সেই 2টি চ্যাপ্টার হলো ওয়েভস এবং টাইডস, মানে সমুদ্র ঢেউ এবং টাইডস বা জোয়ার ভাটা, এগুলো সম্বন্ধে এই 2টো চ্যাপ্টারের এবার প্রশ্নগুলো দেখব। তো প্রথম প্রশ্ন হচ্ছে ডিসকাস অ্যাবাউট দ্য ডিফারেন্ট এলিমেন্টস অফ সি ওয়েভস। সি ওয়েভসের যে বিভিন্ন এলিমেন্টসগুলি রয়েছে সেই এলিমেন্টসগুলি সম্বন্ধে আলোচনা করতে তোমাদের দিতে পারে। 2 নম্বর হচ্ছে রাইট অ্যাবাউট দ্য ডিফারেন্ট টাইপস অ্যান্ড মুভমেন্টস অফ সি ওয়েভস, মানে সি ওয়েভসের যেই বিভিন্ন টাইপগুলি রয়েছে এবং বিভিন্ন মুভমেন্টগুলি রয়েছে
সাধারণত মুভমেন্টের ভিত্তিতে টাইপসগুলি করা হয়, সেই কারণে এই সিওএফসের টাইপস এবং মুভমেন্টগুলি সম্বন্ধে আলোচনা করো। এটাও তোমাদের 5-এর জন্য আসতে পারে। এক্ষেত্রে এই প্রশ্নগুলি থেকে বেশিরভাগ তোমাদের 2 মার্কের জন্য প্রশ্ন আসে, কিন্তু তোমাদের 5 মার্কের জন্য দেবে না এই কথাটা বলা প্রায় অসম্ভব, কারণ তোমাদেরকে আগেই বলেছি প্রশ্ন কেমন হবে এটা বলা যাচ্ছে না এই মুহূর্তে। তোমরা যখন হাতে প্রশ্নপত্র পাবে, তোমাদের জানুয়ারি মাসে পরীক্ষা হবে, তখনই তোমরা জানতে পারবে যে 5 মার্কে কোন প্রশ্নটা এসেছে, 10 মার্কে কোন প্রশ্নটা এসেছে, 2 মার্কের প্রশ্ন তো বলাই যায়, কিন্তু 5 মার্ক এবং 10 মার্ক যে কিভাবে আসবে বা কোন প্রশ্ন থেকে তুলে দেবে সেটা সম্বন্ধে এই মুহূর্তে বলা সম্ভব না। তো এই প্রশ্নগুলোই পড়তে হবে তোমাদের, কিছু করার নেই। 3 নম্বর প্রশ্ন হচ্ছে ডিস্টিংগুইশ বিটুইন কনস্ট্রাকটিভ এবং ডিস্ট্রাকটিভ ওয়েভস, মানে সি ওয়েভসের যে দুটো প্রকারভেদ রয়েছে, কনস্ট্রাকটিভ এবং ডিস্ট্রাকটিভ, এর মধ্যে পার্থক্য তোমাদের 5 মার্কের জন্য দিতে পারে অথবা 2 মার্কের জন্য দিতে পারে। তোমরা সমুদ্র তরঙ্গের যেই তোমরা যখন ছোটতেই পড়েছো যে দুটো সমুদ্র তরঙ্গ, গুরুত্বপূর্ণ দুটো সমুদ্র তরঙ্গ রয়েছে, একটা হচ্ছে কনস্ট্রাকটিভ মানে হচ্ছে গঠনকারী তরঙ্গ, এবং ডিস্ট্রাকটিভ মানে হচ্ছে বিনাশকারী তরঙ্গ। তো এটা তোমরা 12-এই পড়েছো। তো এই দুটোর মধ্যে 2 মার্কের পার্থক্যও দিতে পারে, 5 মার্কের পার্থক্যও দিতে পারে সমুদ্র তরঙ্গের। 4 নম্বর প্রশ্নটা দেখো, ডিসকাস দ্য ডিফারেন্ট টাইপস অফ শোর লাইন। শোর লাইন বা উপকূল ভূমির যেই বিভিন্ন প্রকারভেদগুলি রয়েছে, তোমরা বিভিন্ন উপকূলের নাম শুনেছো, নিমজ্জিত উপকূল, উত্থিত উপকূল, এবং তার মধ্যেও প্রকারভেদ রয়েছে রিয়া উপকূল, ফিয়র্ড উপকূল। এগুলো তোমাদের 2 মার্কের জন্য আসে, 5 মার্কের জন্য আসে। রিয়া এবং ফিয়র্ড উপকূলের তোমাদের পার্থক্য 5 মার্কের জন্য আসে, গুরুত্বপূর্ণ। তারপরে তোমাদের উত্থিত এবং নিমজ্জিত উপকূলের মধ্যে পার্থক্য 5 মার্কের জন্য আসে। তো এগুলো যখন তোমরা পড়বে যে টাইপস অফ শোর লাইন্স, তখনই তোমরা এই পার্থক্যগুলো খুব সহজে হয়ে যাবে। সংজ্ঞা এবং বৈশিষ্ট্যগুলো মনে রাখলেই তোমাদের পার্থক্য করা খুব সহজ হয়ে যায়। 5 নম্বর হচ্ছে ডিস্টিংগুইশ বিটুইন এমার্জেন্স অ্যান্ড সাবমার্জেন্স শোর লাইন, যে তোমাদের বললাম উত্থিত এবং নিমজ্জিত উপকূলের মধ্যে পার্থক্য, সেটাই তোমাদের দেওয়া হয়েছে 5 মার্কের জন্য। আবার রিয়া এবং ফিয়র্ড উপকূলের মধ্যেও পার্থক্য তোমরা পড়ে যাবে। 6 নম্বর হচ্ছে রাইট ডাউন এ ডিফারেন্ট ল্যান্ডফর্ম ক্রিয়েটেড বাই ম্যারাইন ইরোশনাল অ্যান্ড ডিপোজিশনাল প্রসেস। তোমাদের এই যে প্রশ্নটা, এটা তোমাদের সিলেবাসে কোথাও লেখা নেই, কিন্তু দেখা যাচ্ছে যে এই প্রশ্নটা আসে তোমাদের ওয়েভস থেকেই, অর্থাৎ তরঙ্গ থেকেই এই প্রশ্নটা তোমাদের পরীক্ষাতে আসে। তাই যেহেতু চ্যাপ্টারের মধ্যে পড়ছে যে এই প্রশ্নটা, তাই তোমাদের আমি দিয়েছি, কিন্তু তোমাদের সিলেবাসে আলাদাভাবে লেখা নেই, তাই পড়তেও পারে না পড়তেও পারে, কী যে হবে এটা আমি বলতে পারছি না। তবে তোমাদের চ্যাপ্টারের মধ্যেই এই প্রশ্নটা পড়ে, তাই তোমাদের এটা পড়ে যাওয়া উচিত বলে আমি মনে করছি। তো এই প্রশ্নটা কি, তোমরা ফার্স্ট সেমিস্টারে যখন পড়েছো তখনই তোমাদের এই প্রশ্নটা সম্বন্ধে পড়া হয়ে গেছে, যে সমুদ্র তরঙ্গের সঞ্চয়ের ফলে এবং সমুদ্র তরঙ্গের ক্ষয়ের ফলে সৃষ্ট বিভিন্ন ভূমিরূপগুলি আলোচনা করো। তো এটা তোমরা ফার্স্ট সেমিস্টারেই পড়েছো, তাই তোমাদের অসুবিধা হবে না। একবার যদি তোমরা দেখে নাও তাহলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে, যে বিভিন্ন ভূমিরূপগুলি রয়েছে, সমুদ্র তরঙ্গীকৃত মঞ্চ, ভৃগু, তারপরে ব্লোহোল, জিও, তারপরে সঞ্চয়ের মধ্যে রয়েছে যেগুলো রয়েছে স্পিড, টম্বলো, এইগুলো তোমাদের পড়ে যেও, আমি বলবো যে পড়ে যেও, তবে নাও আসতে পারে, কারণ তোমাদের সিলেবাসে আলাদাভাবে এই বিষয়টা সম্বন্ধে বলা নেই। 7 নম্বর প্রশ্নটা দেখো, ডিসকাস দ্য ডিফারেন্ট টাইপস অফ টাইডস, মানে জোয়ার ভাটার যে বিভিন্ন প্রকারভেদগুলি রয়েছে, সেই প্রকারভেদগুলি সম্বন্ধে আলোচনা করো। এই যে প্রকারভেদগুলি রয়েছে, নাম শুনেছো তোমরা, মরা কোটাল, ভরা কোটাল, এইগুলো সম্বন্ধে তোমাদের 5 মার্কের জন্য আসতে পারে, ডিফারেন্ট টাইপস। অথবা রাইট ডাউন এ শর্ট নোট অন থিওরিজ অফ অরিজিন অফ টাইডস। তোমাদের যেই জোয়ার ভাটার ক্ষেত্রে যেই অরিজিনের থিওরিগুলি রয়েছে, সে তোমাদের দুটো থিওরি তোমাদের পড়ে যেতে হবে। একটা হচ্ছে প্রোগ্রেসিভ ওয়েভ থিওরি এবং একটা হচ্ছে স্টেশনারি ওয়েভ থিওরি। এই দুটো থিওরি তোমাদের পড়ে যেতে হবে, কারণ এই দুটো থিওরির মধ্যে একটা তোমাদের 5 বা 10-এর জন্য চলে আসতে পারে। তো এই কটাই তোমাদের এই দুটি চ্যাপ্টার থেকে এই 8টা প্রশ্ন। এবং তোমাদের এবার হচ্ছে কোরাল রিফস বা প্রবাল প্রাচীর সম্বন্ধে যেই প্রশ্নগুলি তোমাদের পড়তে হবে, কয়েকটি প্রশ্নই রেখেছি। এই চ্যাপ্টারটা তোমাদের খুব গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, কোরাল রিফস। তোমাদের একটা প্রশ্ন আমি বললাম যে ওই 6টি প্রশ্ন থেকে যে কোনো একটি প্রশ্ন তোমাদের 10 মার্কের জন্য আসবে।
তো তোমাদের সমুদ্র ওশেনোগ্রাফি থেকে তোমাদের 10 মার্কের প্রশ্ন আসবে। তো আর একটা 10 মার্কের প্রশ্ন এই চ্যাপ্টারটি থেকে আসার সম্ভাবনা অনেক বেশি। বলছি না যে এই চ্যাপ্টারটা থেকে আসবে, কিন্তু এই চ্যাপ্টারটা থেকে আসার সম্ভাবনা অনেক বেশি রয়েছে। তো কোন 10 মার্কের প্রশ্ন এখান থেকে আসার সম্ভাবনা অনেক বেশি পরীক্ষাতে? তো বলছি, প্রথমে আমরা প্রশ্নগুলো দেখে নাও। যে হাইলাইট দ্য মেজর টাইপস অফ কোরাল রিফস। কোরাল রিফস বা প্রবাল প্রাচীরের যে বিভিন্ন প্রকারভেদগুলি রয়েছে, প্রতিবন্ধক প্রবাল প্রাচীর, তারপরে রিং কোরাল রিফস, তারপরে অ্যাটল, এই যে প্রকারভেদগুলি রয়েছে এই প্রকারভেদগুলি সম্বন্ধে তোমাদের পড়তে হবে। এই প্রকারভেদগুলি তো 2 মার্কের জন্য পড়তেই হবে, 5 বা 10-এর জন্য আসতে পারে। যে টাইপসগুলো বলে দিল, যে টাইপসগুলো সম্বন্ধে আলোচনা করো। 2 নম্বর প্রশ্নটা দেখো, ইভ্যালুয়েট দ্য নেসেসারি কন্ডিশন অর ফেভারেবল কন্ডিশন ফর কোরাল। মানে কোরাল গ্রো করার জন্য বা প্রবালকে গ্রো করার জন্য যেই নেসেসারি কন্ডিশন বা আদর্শ পরিবেশ বা আদর্শ অবস্থার প্রয়োজন, সেই অবস্থাগুলি সম্বন্ধে আলোচনা করতে দিতে পারে। এটা প্রধানত 5 মার্কের জন্যই তোমাদের পরীক্ষাতে আসতে পারে। 3 নম্বর প্রশ্নটা দেখো, 3 নম্বর প্রশ্নটা হচ্ছে একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, কারণ এই প্রশ্ন থেকে তোমাদের একটা 10 মার্কের প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি। বলছি না যে আসবেই, কিন্তু এই প্রশ্ন থেকে একটা প্রশ্ন তোমাদের আসতে পারে। প্রশ্নটা হচ্ছে, ডিসকাস দ্য মেজর থিওরিজ রিলেটেড টু অরিজিন অফ কোরাল রিফ ফরমেশন। মানে কোরাল রিফ বা প্রবাল প্রাচীর ফরমেশনের যে থিওরিগুলি রয়েছে, বিভিন্ন বিজ্ঞানের যে থিওরিগুলি রয়েছে, সেই থিওরিগুলো সম্বন্ধে আলোচনা করতে দিতে পারে। এবার তোমাদের পরীক্ষাতে প্রশ্ন কিভাবে আসতে পারে? যদি তোমাদের দিয়ে দেয় যে মেজর থিওরিজ রিলেটেড টু অরিজিন অফ কোরাল রিফ ফরমেশন, তখন তোমাদের যে তোমাদের সিলেবাসে যে 3-4টি থিওরি রয়েছে, সেই থিওরিগুলোর মূল মূল কথাগুলো দিয়ে তোমাদের একটা 10 মার্কের নোট লিখে আসতে হবে পরীক্ষাতে, মূল কথাটুকু দিয়ে। অথবা তোমাদের থিওরিগুলো আলাদাভাবে 10 মার্কের জন্য আসতে পারে। তোমাদের টোটালি অনেকগুলো থিওরি রয়েছে, তোমরা যখন বই পড়বে 5টা 6টা থিওরি রয়েছে। তবে তোমাদের পরীক্ষাতে পড়ার জন্য শুধুমাত্র 3টে থিওরি খুব ইম্পর্ট্যান্ট। প্রথম থিওরিটা হচ্ছে সাবসিডেন্স থিওরি বা ডারউইনস থিওরি। এই সাবসিডেন্স থিওরি মানে হচ্ছে নিমজ্জন তত্ত্ব। আশা করছি এই কথাটা তোমাদের মনে আছে, তোমরা যখন 11-এ পড়েছো তখন সাবসিডেন্স থিওরি বা নিমজ্জন তত্ত্ব, এটা সম্বন্ধে তোমরা একটু হলেও ধারণা তোমাদের তখন পেয়েছো। তো এই থিওরিটা দিয়েছিলেন চার্লস ডারউইন। তো তোমাদের পরীক্ষাতে সাবসিস্টেন্স থিওরিও বলেও আসতে পারে, অথবা ডারউইনস থিওরি বলেও আসতে পারে 10 মার্কের জন্য। 2 নম্বর থিওরি হচ্ছে ড্যালির থিওরি, এটাও তোমাদের 10 মার্কের জন্য আসতে পারে। অথবা আরেকটা থিওরি তোমাদের গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে মারের থিওরি। তো জন মারের থিওরিও তোমাদের 10 মার্কের জন্য আসতে পারে। তো এই 3টে থিওরি তোমাদের পরীক্ষাতে পড়ার জন্য খুব গুরুত্বপূর্ণ, অথবা এই 3টে একসঙ্গেও তোমাদের দিয়ে দিতে পারে। তো যদি তোমাদের বলে দেয় যে মেজর থিওরিগুলো সম্বন্ধে আলোচনা করো, তাহলে এই 3টে থিওরির মূল মূল কথাগুলো দিয়ে তোমাদের 10 মার্কের নোট লিখে আসতে হবে। অথবা তোমাদের যদি আলাদাভাবে পড়ে যে কোনো একটা থিওরি, তাহলে তোমাদের একটা বৃহৎ নোট লিখে আসতে হবে, যেখানে তোমাদের ধারণা, অনুমান, তারপরে মূল তত্ত্ব, ক্রিটিসিজম, সমালোচনা, তারপরে হচ্ছে এই যে থিওরি, এই থিওরির উপকারিতা কি, এই বিষয়গুলো দিয়ে তোমাদের একটা ভালো নোট ছবি সহকারে লিখে আসতে হবে। এবং যেহেতু তোমাদের হাইড্রোলজি এবং ওশেনোগ্রাফি হচ্ছে ফিজিক্যাল জিওগ্রাফির পার্ট, অর্থাৎ প্রাকৃতিক ভূগোলের পার্ট, তাই তোমাদের এখানে প্রত্যেকটা প্রশ্নতে ছবি আছে। তাই তোমরা যদি ছবি না লিখে, ছবি না এঁকে যদি পরীক্ষাতে প্রশ্ন উত্তর করে আসো, তাহলে তোমাদের নাম্বার খুব খুব কমে যাবে। যদি 10 মার্কের প্রশ্ন খুব ভালো করেও লিখে আসো, তাহলেও তোমাদের 5 দিয়ে ছেড়ে দেবে, যেহেতু তোমরা ছবি দিলে না। কিন্তু ছবি দিলে দেখাচ্ছে তোমরা 10-এ 7, 8, 8.5 এইভাবে তোমরা নাম্বার পেতে পারো। 4 নম্বর প্রশ্ন হচ্ছে একটা প্রশ্ন যেটা 5 মার্কের জন্য আসতেই পারে, যে রাইট এ শর্ট নোট অফ কোরাল ব্লিচিং। কোরাল ব্লিচিং সম্বন্ধে একটা ছোট্ট নোট আলোচনা করো। কোরাল ব্লিচিং কি, এটা কি কারণে হয়, এই বিষয়গুলো সম্বন্ধে একটা ছোট নোট আসতে পারে বা নাও আসতে পারে, অতটা ইম্পর্টেন্ট নয়। তবে এই যেই প্রথমকার এই 3টে বললাম, এই 3টে এই চ্যাপ্টারটা থেকে খুব গুরুত্বপূর্ণ। যে কোনো একটা প্রশ্ন তো এখান থেকে পাবেই, হয় 10-এর পাবে, না হলে 5-এর পাবে, না হলে তো 2-এর তো পাচ্ছই। যে কোরাল রিফসের যে প্রকারভেদগুলি, সেই প্রকারভেদগুলি তো 2-এর জন্য পাচ্ছই। যে কোনো একটা বা দুটো তোমাদের প্রকারভেদ চলে আসতেই পারে। এখান থেকে একটা 5 মার্কের প্রশ্ন আসতে পারে। তাই কোরাল রিফস চ্যাপ্টারটা খুব গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। এবার আসি, তোমাদের এর পরের চ্যাপ্টার হচ্ছে ওশিয়ান ওয়াটার ডিপোজিট। ওশিয়ান ওয়াটার ডিপোজিট থেকে তোমাদের জাস্ট একটা প্রশ্ন দিয়েছি, যে ডিসকাস দ্য টাইপস অফ ওশিয়ান ওয়াটার সেডিমেন্ট আর ওশিয়ান ওয়াটার ডিপোজিট। মানে টাইপসগুলি ওশিয়ান ওয়াটার ডিপোজিটের যেই
টাইপসগুলি রয়েছে সেই টাইপসগুলি সম্বন্ধে পড়ে যাও। এক্ষেত্রে তোমাদের 10 মার্কের প্রশ্ন বা 5 মার্কের প্রশ্ন পড়ার সম্ভাবনা খুব কম, তাই এই চ্যাপ্টারটা তোমরা লাস্টের দিকে পড়বে। তবে টাইপসগুলো পড়ে যাও, কারণ 2 মার্কের জন্য আসতে পারে। এবার আসছি আমরা ম্যারাইন রিসোর্স, এবং তোমাদের লাস্ট চ্যাপ্টার হচ্ছে ম্যারাইন রিসোর্স। ম্যারাইন রিসোর্স থেকে তোমাদের কি কি প্রশ্ন পড়তে পারে? প্রথম প্রশ্ন হচ্ছে ডিসকাস অ্যাবাউট দ্য সাস্টেনেবল ইউজেস অফ ম্যারাইন অর ওশিয়ান অর সি রিসোর্সেস। মানে সমুদ্র বা মহাসাগর বা ম্যারাইনের যে রিসোর্সগুলি বা সম্পদগুলি রয়েছে, সেই সম্পদগুলির ভালো করে আদর্শভাবে ব্যবহারগুলি কি কি, সেই ব্যবহারগুলি সম্বন্ধে আলোচনা করো। তোমাদের 5 মার্কের জন্য ভালো একটা প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন হচ্ছে রাইট ডাউন এ ডিটেল নোট অন ডিফারেন্ট রিসোর্সেস ফাউন্ড ইন ওশিয়ান। মানে সমুদ্রে বা মহাসাগরে যেই যেই রিসোর্সগুলো বা যে সম্পদগুলো পাওয়া যায়, সেই সম্পদগুলির যে প্রকারভেদগুলি রয়েছে বা কোন কোন সম্পদগুলি পাওয়া যায়, সেই সম্পদগুলি সম্বন্ধে আলোচনা করো। বা এর এটা ঘুরিয়ে আসতে পারে যে ক্লাসিফিকেশন অফ ম্যারাইন রিসোর্সেস, এটাও তোমাদের দিতে পারে, অথবা টাইপস অফ ম্যারাইন রিসোর্সেস, এইভাবেও তোমাদের পরীক্ষাতে পড়তে পারে। 3 নম্বর প্রশ্নটা দেখো, রাইট অ্যাবাউট দ্য ডিফারেন্ট ফ্যাক্টরস অফ অরিজিন ফিশিং টেরিটরি ইন ওশিয়ান অ্যান্ড ডিসকাস দ্য মেজর ফিশিং গ্রাউন্ড অর টেরিটরি ইন দ্য ওয়ার্ল্ড। মানে কোন কোন নিয়ন্ত্রকগুলি ফিশিং টেরিটরি মানে মৎস্যক্ষেত্র তৈরি হওয়ার জন্য, সমুদ্রে বা মহাসাগরে মৎস্যক্ষেত্র তৈরি হওয়ার জন্য যেই যেই ফ্যাক্টর বা নিয়ন্ত্রকগুলি প্রয়োজন, সেগুলো সম্বন্ধে আলোচনা করো। এবং পৃথিবীর মধ্যে যে মেজর ফিশিং গ্রাউন্ড বা টেরিটরি রয়েছে, বা যে মেজর মৎস্যক্ষেত্র রয়েছে বা প্রধান মৎস্যক্ষেত্র রয়েছে, সেই মৎস্যক্ষেত্রগুলি সম্বন্ধে আলোচনা করো। খুব ভালো মৎস্যক্ষেত্র হচ্ছে জাপান, তো জাপানের মৎস্যক্ষেত্র, ভারতের এইসব মৎস্যক্ষেত্রগুলো সম্বন্ধে তোমাদের আলোচনা করে তোমাদের দিতে হবে। 4 নম্বর প্রশ্ন হচ্ছে ডিসকাস অ্যাবাউট দ্য সিগনিফিকেন্স অফ ম্যারাইন রিসোর্সেস। মানে ম্যারাইন রিসোর্সের তাৎপর্যগুলি কি কি। এটা অনেকটা তোমাদের 1 নম্বরের প্রশ্নটার মতনই, অনেকটা অ্যান্সারটা হয়ে যাবে, সাস্টেনেবল ইউজের সঙ্গেই তোমাদের সিগনিফিকেন্সটা হয়ে যাবে। তাও আলাদাভাবে তোমাদের আসতে পারে, তাই আমি দিয়েছি। তো এই প্রশ্নগুলো তোমাদের পড়ে যেতে হবে। আমি জানি প্রশ্নগুলোর সংখ্যা বেশি 5 মার্ক এবং 10 মার্কের হিসাবে, তবে তোমাদের কিছু করার নেই। তোমাদের যেহেতু সিলেবাস নতুন, এই কটা প্রশ্ন তোমাদের পড়ে যেতে হবে, এবং আশা করছি এই কটা প্রশ্ন পড়ে গেলে তোমাদের পরীক্ষাতে ওশিয়ানোগ্রাফি থেকে যেই কোনো প্রশ্ন আসুক তোমরা লিখে আসতে পারবে। তো আজকের মতো এই পর্যন্তই। ভালো থেকো সবাই, ভালো করে পড়াশোনা করো, এবং এর পরের ভিডিওতেই কয়েকদিনের মধ্যেই তোমাদের হাইড্রোলজির সাজেশন আলোচনা হয়ে যাবে, এবং তারপরেই তোমাদের 2 মার্কের প্রশ্নগুলোর একটা টোটাল পিডিএফ নিয়ে আসা হবে। তো ভালো করে পড়াশোনা করো। আজকের মতো এই পর্যন্ত। এই কোয়েশ্চেনগুলো তোমরা দেখো।